তো কথা হচ্ছে দলের মহাসচিব তিনি এখন জেলে আছে, তার অ্যারেস্ট হবার কয়েকদিনের মধ্যেই তার দলের নেতারা বলে দিল ও পার্থবাবুর ব্যাপার, পার্থবাবু বুঝে নেবে, দল ওর সাথে নাই। যদি পার্থবাবু দলের মহাসচিব, শৃঙ্খলা কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন, সংসদীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি ছিলেন, এত অনেক আরো বড় বড় পদ ছিল, তিনি ফেসে যাওয়ার পরে তার দল তার পাশে দাঁড়ায়নি। আপনার পাড়ার চারানার নেতার নামে যখন আমরা মানহানি কেস করব, ক্ষতিপূরণের জন্য কি মানহানি কেসের টাকাটা দেওয়ার জন্য কোনো দাদা দিদি থাকবে? তো এরা এত বড় অসভ্য, বিধবা ভাতার টাকা তুলে খায়, এরা বার্ধক্য ভাতার টাকা তুলে খায়, এরা গরিব মানুষের আবাস যোজনা থেকে লুট করেছে, এরা 100 দিনের কাজের থেকে লুট করেছে, এরা বিভিন্ন প্রকল্প থেকে কাটিং করে, এরা আবার নাকি ক্ষতিপূরণের টাকা আবার ওই ভাইটাকে দেবে। তাহলে ক্ষতিটা দিনের শেষে কি হবে? এই ভূতের লোকটা যে দাদা দিদির কথা শুনে অন্যায় সংগঠিত করেছে, সে ক্ষতি হবে। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে শেষ করব। বকটুয়ের ঘটনা আমরা সবাই জানি, কি দেখেছিলাম বকটুয়ে? ভাদু শেখ খুন হলো, তারপরে 11 জন খুন হলো, তারপরে পুলিশের হেফাজতে পুলিশ কিছুজনকে অ্যারেস্ট করলো, সিবিআই হেফাজতে আবার একজন মারা গেল। তারা কারা? সব দেখুন ওই চারানা টাইপের নেতা, সব চারানা টাইপের নেতা। যখন বকটুয়ে ঘটনা ঘটার পরে অনুব্রত মণ্ডল কি বললো? টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে, জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, জিনিসটাকে ধামাচাপা থাকলো না। যখন আমাদের মতো বিরোধীরা চিৎকার চেঁচামেচি করার পরে যখন আমরা সরেজমিনে গিয়ে দেখলাম, আমাদের বিশ্বজিৎ দাও গিয়েছিলেন, আপনি আরো আমরা রাজ্য কমিটি গিয়ে দেখলাম ভয়ঙ্কর কাণ্ড, তখন আর চাপা দিতে পারলো না, তখন জিনিসটা প্রকাশ করলো। তারপরে পরই মুখ্যমন্ত্রী কি বললেন? যে এটা আনারুল শেখ যদি পুলিশকে আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না। খুব ভালো কথা। মানে কি বললো? যা দোষ সব আনারুলের উপরে চাপিয়ে দিল। তাহলে পিছনে যে অদৃশ্য হাত আছে, সেই হাতগুলোকে আর খুঁজে পেলাম না। যে অনুব্রত মণ্ডল বলেছিল টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে, সে অনুব্রত মণ্ডল কিন্তু এই কেসে ট্যাগ হলো না, হলো কে? আনারুলে অবধি। আপনার পাড়ায় আউসান টাইপের যারা আছে, যারা চারানার নেতা আছে, পুলিশ থানার পাশে গিয়ে বসে থাকছে, তাদের উদ্দেশ্যে বলছি, জাতীয় পতাকা আপনাদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, ছিঁড়ে আপনারা পানিতে ফেলেছেন, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করেছেন। এই নেতাগুলো প্রস্তুত থাকুন, আইএসএফ কিন্তু ভুলে যাওয়ার ছেলে নয়। আপনাদেরও ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। তখন কিন্তু মমতা ব্যানার্জি কি বলবে? ওরা করেছিল, তো ওই আহসান করেছিল, ওই শওকত করেছিল, ওই আরাবুল করেছিল, এত অবধি আটকে দেবে। তাহলে আমরাও কিন্তু এদের সাথেই বুঝবো। আমার সামনে তার মমতা ব্যানার্জি এসে করছে, দেখতে পাচ্ছি না তো? জাতীয় পতাকা তো মমতা ব্যানার্জিকে ছিঁড়তে দেখেনি। এই আহসানদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, কাইজারদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, আরাবুল সাহেবদের, শওকত সাহেবদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করেছে এদের নেতৃত্বে। আমরা এদের কাছ থেকে বুঝে নেব। এরা আজকে ভাবছে পুলিশ কেস স্টার্ট কেন করেনি। কেস কিন্তু আমি করে রেখেছি, আমি কিন্তু মেল দিয়ে রেখেছি, মাথায় রাখবেন। যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, 3 বছর পর্যন্ত জেল হবে যে অপরাধ করেছে, আমি কিন্তু ছাড়বো না। একবার না একাধিকবার এরা করেছে। আমি কিন্তু প্রত্যেকটার কাজের কিন্তু মেল দিয়ে রেখেছি থানাকে, এসপিকে। হয়তো এরা কেস এখনো শুরু করেনি, মেলের কপি কিন্তু আমার কাছে আছে। আজকে কালকে পরশুদিন যে কোনো টাইম আমি যখন কোর্টে চলে যাব, কেস স্টার্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি এখন করব না, কিন্তু ভাই এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না, ঠিক সময় আসবে, আপনার টাইম আয়েগা। তো টি শার্ট পরে ঘরে না, হ্যাঁ পরে ঘুরে না, সে টাইম সবারই আসবে। তখন কোন বেটা কাকে কি করে আটকায় সেটাও দেখবো। তো ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? বকটুয়ের ঘটনা। আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবারে? ভাই বলুন, আছে? পুলিশকে আটকাবার আনারুলের ক্ষমতা আছে? তাহলে আনারুলের পিছনে একটা অদৃশ্য হাত ছিল, ফেসে যাওয়ার পরে অদৃশ্য হাতটা অদৃশ্যই হয়ে গেল, ফেসে গেল আনারুল। আপনাদের এলাকায় যারা চারানার নেতা আছে, ওই আহসান টাইপ কোটা আছে না, ভাবছে পুলিশ দিয়ে রেখেছে, পুলিশ দিয়ে রাখছে, তো কি হচ্ছে? আমরা পুলিশ ছাড়া করুক না, কি আছে? আমরা তো চাই সম্প্রীতির ভাঙড়ুক। আমরা কি কাউকে মারামারির কথা বলি? কোনোদিন হানাহানির কথা বলি না, আর বলবো না। সে নিয়ে রাখুক পুলিশ, দুটো জায়গায় আর 20টা নেক, আমাদের কোনো সমস্যা নাই, সে নিরাপত্তা নিয়ে ঘুরুক। আমরা চাই প্রতিটা মানুষ নিরাপত্তা বেষ্টনীতে থাকুক। কিন্তু যখন ওনারা ফেসে যাবে, অদৃশ্য হাতের কথায় যখন আজকে যারা লড়াই করছে না, জাতীয় পতাকা মাঝপথে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিচ্ছে পরিবেশন, জাতীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে, তাদের কি জবাব দিতে হবে, এটা মাথায় রাখবেন।
তাই অনুরোধ করব দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে, সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে, মোহাম্মদ সেলিমের সাথে আপনার শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে, পার্থভৌমিক মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই করতে কোনোদিন দেখিনি। অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখিনি। আমরা দেখতেও চাই না, এদিন আমরা না আসুক, আমরা চাইবো। তাদের লড়াইটা আমরা কি দেখেছি? সব মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মাইকের মাধ্যমে লড়াই তাদের। তারা দেখুন সব এক জায়গায়, কিন্তু উল্টে কি দেখেছি? তারা এক জায়গায় এসি ঘরে বসে চা খেতে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা খাওয়াতে পারছে, কোনো সমস্যা নাই। সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এসি রুমে এক জায়গায় বসে থাকতে পারছে, কোনো অসুবিধা নয়। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিজেপির যিনি রাজ্য সভাপতি এক জায়গায় বসে তারা কেক কাটতে পারছে, তাদের কোনো সমস্যা নাই। লড়াইটা কেন শুধু ভাঙড়ের ঘটকপুকুরে বাজারে কেন হবে ভাই? বুথের মধ্যে কেন লড়াই হবে? আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে অনুরোধ করছি, মারামারি হিংসা বর্জিত সমাজ করুন। আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে একে মার তাকে মার দেখে নেবো, সেই দাদা দিদিকে বলুন, দাদা এসে আপনি 2 ঘা শুরু করুন, আমি 4 ঘা দেবো। দেখবেন আসবে না। ক্যানিং থেকে এসে অনেক হই হই করে পালিয়ে যায়, কিন্তু যখন আমাদের ছেলেদেরকে মারছে তখন দেখবেন ক্যানিং এর বড় নেতাকে খুঁজে পাওয়া যায় না। ক্যানিং এর বড় নেতা ভালো করে জানে, ওনার নাম নওশাদ সিদ্দিকী। ও জীবনে জেলে যায়নি, কোর্টে উঠেনি। নওশাদ সিদ্দিকী ওকে কোর্টে গিয়ে জামিন নিতে বাধ্য করেছে। এটা হচ্ছে নওশাদ সিদ্দিকী, ভালো করে জানে উনি। ওনার লাইফে অনেক অন্যায় সংগঠিত করেছে, উনি ভালো করে জানেন, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোর্টে গিয়ে ওনাকে জামিন নিতে হয়নি। কিন্তু নওশাদ সিদ্দিকী এমন ওনাকে পেনের টাইট দিয়েছে, পেনের এমন খোঁচা দিয়েছে, কলকাতা ব্যাংসাল কোর্টে নিয়ে যায় ওনাকে জামিন করতে হয়েছে। ও ভালো করে জানে নওশাদ সিদ্দিকী পেনের খোঁচা দিলে আমার বিপদ আছে। তাহলে দেখবেন উনি কিন্তু ফিল্ডে আসে না, কাকে? ওই দাদা দিদিদেরকে দিয়ে, ছোট ছোটদের চালানোর নেতাদেরকে দিয়ে হই করে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, সৌজন্যতা রাজনীতি করুন। মারামারি হানাহানি করে দিনের শেষে প্রতিবেশীর কাছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাকে মারছেন? সকাল বিকেল একসাথে মুখ দেখাতে কি হচ্ছে? তার সাথে মারামারিতে হানাহানিতে কিভাবে জড়াতে পারছেন? দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছেন, কারো কথাই তাকে তার মাথা ফাটিয়ে দিচ্ছেন, তার নামে মিথ্যা কেস দিয়ে জেলে পাঠাচ্ছেন। একটু খারাপ লাগছে না? মানুষত্ব বোধ কি আমাদের মধ্যে থেকে কি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে? প্রত্যেকের কাছে অনুরোধ করবো, সৌজন্যতা রাজনীতি করুন। যাকে যার ভালো লাগবে ভোট দেবে, যার যে আইডিওলজির ভালো লাগবে তার সাথে সে সমর্থক হবে। দিনের শেষে প্রতিবেশী এক জায়গায় বসবাস করেন, এটা মাথায় রেখে সকলে রাজনীতি করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত বিলাট হচ্ছে? 211 অনেকক্ষণ আগে বলেছে, দেখো জেনে এসে বলো। অনেকক্ষণ আগে 200 হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, জেনে এসে বলো। তো প্রত্যেককে অনুরোধ করব যে এখন রক্তদান শিবির চলছে, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিন এই শিবির থেকে। এই রক্ত দিলে অন্যের যেমন প্রাণ বাঁচতে পারে, অন্যের প্রাণ যেমন বাঁচতে পারে, মুমূর্ষ রোগীর যাতে সুবিধা হবে, ট্রিটমেন্ট করতে পারবে। থ্যালাসেমিয়া রোগী যারা আক্রান্ত তারা তাদের রক্তের যারা হাহাকার দেখা দিচ্ছে, রক্তের যে ক্রাইসিস দেখা দিচ্ছে, কিছুটা হলেও ঘাটতি হবে। যখন রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। ঠিক সাথে সাথে রক্তদান করলে মহিলারা প্রতি 120 দিন ছাড়া ছাড়া, পুরুষেরা প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়। স্ট্রোক রোগে, যে স্ট্রোকের যে রোগ হচ্ছে আসছে, তারও সম্ভাবনা অনেক কমে যায়। তাই অনুরোধ করবো আপনাদের কাছে, প্রতি 90 দিন বা 120 দিন ছাড়া ছাড়া বাপ ভাই মা বোনেরা আপনারা রক্ত দিন। রক্তদানের যেমন রক্তের যেমন ধর্ম বর্ণ জাত হয় না, ঠিক রক্তদান যেখানে প্রোগ্রাম হচ্ছে, কোন রাজনৈতিক দল করছে তারও আপনারা ভেদাভেদে যাবেন না। কোন ধর্মীয় সংগঠন করছে রক্তদান শিবির সেটাও দেখতে যাবেন না। কোন এনজিও করছে সেটাও আপনারা দেখতে যাবেন না। কোন ক্লাব এই প্রোগ্রাম করছে সেটাও আপনারা দেখতে যাবেন না। আপনারা আপনাদের মূল্যবান রক্তদান, আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে প্রতি 90 দিন ছাড়া, প্রতি 120 দিন ছাড়া, আপনারা সেখানে দিয়ে সেই রক্তদান শিবিরকে যেভাবে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করবেন, ঠিক একইভাবে সৌহার্দ্যের বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌজন্যের পরিবেশ তৈরি হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের মূল্যবান রক্ত ক্যাম্পে দেবেন। সাথে সাথে আপনাদের এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, বিভিন্ন টেস্ট হচ্ছে। আপনারা এখানে টেস্ট করাতে পারেন, চক্ষু পরীক্ষা করাতে পারেন, ফ্রি অফ কস্টে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং আজকের এই সমগ্র প্রোগ্রাম করতে যারা এসেছেন, ডক্টরস এসেছেন, যারা ব্লাড ব্যাংক থেকে যারা এসেছেন, প্রত্যেককেও ধন্যবাদ জানাই। দর্শক যারা আসনে যারা বসে দাঁড়িয়েছিলেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনলেন, আমি আপনাদের প্রত্যেক কাছে অনুরোধ করব আমরা দায়িত্বশীল হয়ে উঠি, আপনাদেরকে
ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। রাজ্য কমিটির মেম্বার যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, জেলা কমিটির পক্ষ থেকে যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যদান প্রোগ্রাম পর্ব শেষ হলেও রক্তদান পর্ব এবং স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা পর্ব চলতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্রশ্ন আছে ওখান থেকে করো, আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি।